সরি, আসলে নেটওয়ার্ক ইন্টারাপশনের জন্য ক্লাসটা এন্ড হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা যেটা করেছি, আমরা যখন আপলোড করব বিভিন্ন আমাদের যে গ্রুপগুলোতে, সেখানে ক্লাস 3 এপিসোড 1, ওইটা আমি এটা এপিসোড 2 দিয়ে শুরু করছি, ওই ওই ক্লাসটারই পরবর্তী থেকে শুরু করবো আমি। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, সো আমি একটু এটাকে একটু ইয়ে করে দিই। আপনারা দেখেন, আমরা ক্লাস 3, এটা হলো আমাদের ক্লাস 3 এপিসোড 2 থেকে, এটা আমি এপিসোড 2 নাম দিচ্ছি। এপিসোড 2, ক্লাস 3 এপিসোড 2। আচ্ছা, আমরা জিরো কন্ডিশনাল ক্ষেত্রে বলছিলাম, জিরো কন্ডিশনাল আসলে ওই যে উপরের যে সেন্টেন্স, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, রেগুলারলি, ডেইলি, অফেন, অকেশনালি, এই জাতীয় ওয়ার্ড গুলো, বা যদি কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, তাহলে এই যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, সরি, ফিউচার ইন্ডিপেন্ডেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্স কোনটা? এই যে শ্যাল উইলের পরে বি 1, মডেলের পরে বেস ফর্ম না, তার মানে ফিউচার ইন্ডিপেন্ডেন্স। এই অংশটুকু তখন না হয়ে, এই অংশটুকু না হয়ে দেখেন, আমি একটু আমার একটু নোটটা দেখেন, তখন আমরা আসলে কি বসাবো। দেখেন, যে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের পরে তখন ভার্ব 1, অর্থাৎ এই ভার্বটা 1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনভেন্টেন্স হয়ে যাবে এক কথায়। বুঝতে পারছেন? এটাই হলো জিরো কন্ডিশনাল, এটাই হলো মূলত জিরো কন্ডিশনাল। সো আমি একটু আপনাদেরকে একটু বলি, দেখেন জিরো কন্ডিশনাল লেখেন, একটু এক্সাম্পল লেখেন। বলছে, লেখেন ইফ, ইফ ওয়াটার ইজ হিটেড, দেখেন আবারও প্যাসিভ ভয়েস, হিটেড টু 212 ডিগ্রিজ ফারেনহাইট, ডিগ্রিজ ফারেনহাইট। দেখেন, ইট ড্যাশ, আমি যদি বলে বয়েল, স্টিম। এক্ষেত্রে দেখেন, আমাকে প্রথমে যেটা আইডেন্টিফাই করতে হবে যে ইফ ওয়াটার ইজ হিটেড, এটা কোন টেন্সে আছে। দেখেন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস আছে। কিন্তু এখানে কিন্তু সাইন্টিফিক ট্রুথ যে আপনি যদি 212 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে ফোটান, তাহলে কিন্তু পানি বাষ্পে পরিণত হবে, সিদ্ধ হবে, এটা কিন্তু বাষ্পে। এটা কিন্তু সাইন্টিফিক্যালি ট্রু। তো যেহেতু সাইন্টিফিক্যালি ট্রু, তাহলে আপনি এখানে অ্যান্সারটা দিবেন বয়েলস, অ্যান্সারটা হবে বয়েলস। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার, এই বয়েলস না হয়ে উইল বয়েল হইতে পারে কিনা। হ্যাঁ, উইল বয়েলও হতে পারে। কখন হতে পারে আমি বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, এখানে ব্যাপার আছে। প্রশ্নে যদি বয়েলস এবং উইল বয়েল, অপশনে যদি, সরি, অপশনে যদি দুইটাই থাকে, তাহলে আপনি অবশ্যই বয়েলস ইউজ করবেন। লজিক আছে, লজিক হলো এটা সাইন্টিফিক ট্রু। এখন অপশনে বয়েলস নাই, অন্যান্য অপশনে ধরেন উড বয়েল আছে, উড হ্যাভ বয়েলড, এরকম আছে আর কি, কিন্তু ওখানে উইল বয়েল আছে, শুধু বয়েলস নাই। তাহলে আপনি কি করবেন? আপনি উইল বয়েল অ্যান্সার করে আসবেন। কেন করবেন তার ব্যাখ্যা দিচ্ছি। ব্যাপারটা হলো, এই যে পানি যে আপনি 212 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটাইলে বাষ্পে পরিণত হয়, এটা সত্য কথা। তবে এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হলো টেম্পারেচার একটা ব্যাপার, প্রেশার একটা ব্যাপার, যারা সায়েন্সের স্টুডেন্ট ভালো বুঝতে পারবেন যে টেম্পারেচার প্রেশারেরও একটা ব্যাপার থাকে।
সো এখানে একটা শর্তের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সো সেই অর্থে আমরা উইল বয়েল দিতে পারি, যেটা সাইন্টিফিক্যাল ট্রুথ নাও হইতে পারে। কারণ প্রেশার টেম্পারেচার যদি ভিন্ন হয় তখন তো হবে না, এটা তো সাইন্টিফিক্যাল ট্রুথ হবে না। তো সেই অর্থে দিতে পারি। এখন অপশনে দুইটা থাকলে অবশ্যই আপনি বয়েস চিন্তা করবেন, আপনি তখন ওই লজিক দিলে অ্যান্সার হবে না, কারণ দিন শেষে এটা কিন্তু লিটারেচার, ইংলিশ, এটা কিন্তু আপনি সায়েন্সের পরীক্ষা দিচ্ছেন না। ঠিক আছে, তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। ব্যাস এটাই হলো আপনার জিরো কন্ডিশনাল, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টেপ ওয়ান আমাদের হয়ে গেল, এখন আসি আমরা স্টেপ টু তে। লেখেন স্টেপ টু, অর্থাৎ 2 নম্বর নিয়ম আমরা লিখব। লেখেন ইফ, ইফ এর পরে সাবজেক্ট, এই সাবজেক্টটাও আপনি 1 নাম্বার করে আইডেন্টিফাই করতে পারেন। এরপরে যদি ভি টু হয়, ভি টু মানে কি, সাবজেক্টের পরে যদি আপনি ভি টু বসান তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, মনে রাখবেন এটা কি টেন্স হচ্ছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে এই পাশে সাবজেক্ট বসবে, সাবজেক্ট টু নাম দেন। তখন এই যে মডেল ছিল ওইটা কিন্তু ছিল মডেল ইন প্রেজেন্ট, বাট এটা হবে মডেল ইন পাস্ট। অর্থাৎ ধরেন শ্যালের বদলে শুড, উইলের বদলে উড, ক্যানের বদলে কুড, মেয়ের বদলে মাইট, এবং এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? এই নিয়মটা ওইটার মতোই, দেখেন শুধুমাত্র ওখানে ভি ওয়ানের জায়গায় ভি টু আছে। সো ভি টু থাকলে এখানে শ্যাল এর জায়গায় শুড হলে হয়ে গেল, উইলের জায়গায় উড হয়ে গেল। ব্যাস এতটুকু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। সো আপনি, আচ্ছা একটু আসেন আমরা একটু এক্সাম্পল দিই। লেখেন, লেখেন ইফ টিচিং, ইফ টিচিং ড্যাশ মোর, লেখেন ফিওয়ার, অর্থাৎ ইফের প্রথম অংশটুকু আমরা হলো গ্যাপ রাখলাম, ফিওয়ার স্টুডেন্টস, সরি সরি সরি, ফিওয়ার স্টুডেন্টস না, ফিওয়ার টিচার্স, ফিওয়ার টিচার্স would leave the profession. If teaching dash more, fewer teachers would have the profession. এখন এখানে ধরেন আমি অপশন হিসেবে পেয়ে রাখছি, হ্যাঁ। তো এখানে এই যে টিচিং ড্যাশ ড্যাশ মোর, এই যে ফিওয়ার টিচার্স দেখেন, এই অংশটুকু কি আছে, এই অংশটুকু উড আছে এবং তারপরে ভার্বের বেস ফর্ম আছে। তো এইটা দেখেন তো, স্টেপ ওয়ানের যে, সরি স্টেপ টু যে রুলসটা আমরা লিখেছি তার সাথে রিলেট করতে পারেন কিনা? অবশ্যই পারেন। তার মানে এই অংশটুকু, প্রথম অংশটুকু কি বসবে, ভি টু, খুব সিম্পল, একদম ম্যাথমেটিক্স এর মতো। তার মানে এখানে আসলে যে পেইড আছে, পেইড মানে পে এখানে অপশনে থাকতে পারতো। সো আমাদের অ্যান্সার কি হবে, পেইডই হবে, যেটা আছে সেটাই, এটাই তো ভি টু, পে হলো তার ভি ওয়ান। ঠিক আছে, সো অ্যান্সার কিন্তু পেইড। ওকে, স্টেপ টু শেষ, এখন আসেন স্টেপ থ্রিতে। স্টেপ থ্রি, একটু মনোযোগ দিয়ে দেখেন। বলা হচ্ছে ইফ, ইফ এর পরে দেখেন সাবজেক্ট আসছে, সাবজেক্ট ওয়ান কে আপনি আইডেন্টিফাই করেন। এরপরে দেখেন কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। তারপরে দেখেন এখানে কি আছে, সাবজেক্ট টু। এরপরে শুড, উড, উড, মাইট,
এরপরে হ্যাভ, এরপরে ভি3। অর্থাৎ এই যে সাবজেক্ট দেখেন সেন্টেন্সে প্রথমে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স। যদি ইফ এর পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এই পাশে উড হ্যাভ প্লাস ভি3 বা কুড হ্যাভ প্লাস ভি3 বা মাইট হ্যাভ প্লাস ভি3 এটা বসবে। বুঝতে পেরেছেন? সো আমরা একটু এক্সাম্পল দিই। লেখেন, লেখেন ইফ, লেখেন আই হ্যাড ফাউন্ড এ ব্যাগ, এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, ইন দ্য স্ট্রিট। আই ড্যাশ, এই ড্যাশের মধ্যে মনে করেন টেক আছে, আমরা অপশনটা একটু পরে দেখবো। আই টেক ইট টু দা পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন। বলা হচ্ছে ইফ আই হ্যাড ফাউন্ড, একটু মনোযোগ দেন যে এইটা দেখেন তো, ইফ এর পরে পরবর্তী অংশটুকু কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে। তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা কি বলেছিলাম যে কুড হ্যাভ বা শুড হ্যাভ বা মাইট হ্যাভ যে কোনো একটা বসবে। সো আই, আপনি কি লিখতে পারেন, আই উড হ্যাভ টেকেন, উড হ্যাভ টেকেন, অর্থাৎ ভি3, উড হ্যাভ এর পরে ভি3 বসবে। ব্যাস, এটাই হলো আপনাদের রুলস। তবে এখানে একটা বিষয় আছে, ইনভার্সন নামে একটা ব্যাপার আছে। সো ইনভার্সন ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। এই যে এই সেন্টেন্সটা দেখছেন না, এই সেন্টেন্সটা হ্যাডটা অনেক সময় প্রথমে বসবে, হ্যাডটা অনেক সময় প্রথমে বসবে, সাবজেক্ট ওয়ানটা চলে আসবে, ইফ উঠে যাবে তখন, আর ভি3 বসবে। অর্থাৎ হ্যাড প্রথমে বসলে ইফ উঠে যাবে, বাট ইফের কাজটা তখন হ্যাড বসবে, এটাকে বলে ইনভার্সন। আর বাদ বাকি এই যে এইগুলো আছে না, এগুলো কিন্তু একদম হুবহু সেম থাকবে, একই থাকবে। একই কিরকম থাকবে আমি বলি, ধরেন এই যে ইফ আই হ্যাড, আই হ্যাড ফাউন্ড এ ব্যাগ আছে না, অপশনে এরকম থাকতো, হ্যাড আই ফাউন্ড, হ্যাড আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, ওই পরবর্তী অ্যান্সার কিন্তু তাই হতো, আই উড হ্যাভ টেকেন ইট টু দ্য পুলিশ স্টেশন। ক্লিয়ার এটুকু? সো এই এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনি কন্ডিশনালের চারটা নিয়মই পেয়ে যাবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড জিরো। আপনার কন্ডিশনাল কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হলো আমাদের মানে মোটামুটি কন্ডিশনাল। ঠিক আছে, এর বাইরেও আমরা আরো কিছু আসলে রুলস করব, কিছু এক্সাম্পল দেখবো, আমাদের নোটস আছে, খুব সুন্দর নোটস আছে, ওখানে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা। আমি এমনি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখি পারেন কিনা। লেখেন, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড সিন ইট, if I had seen it, I dash you about it। এখানে ধরেন ব্র্যাকেট আমরা ভার্বটা দিয়েছি টেল। এই যে দেখেন ইফ এর পরে কি বসছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে, আই উড হ্যাভ টোল্ড, আই উড হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট ইট। ক্লিয়ার? আই উড হ্যাভ টোল্ড ইট, টোল্ড ইউ অ্যাবাউট ইট। ব্যাস, এই হলো আমাদের মূলত কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এবার আসেন, দেখবেন যে আপনি যখন ব্যাংক বা বিসিএস এর যে পরীক্ষাগুলো দিতে যাবেন সেখানে কন্ডিশনালের সাথে আরো একটা অংশ আছে যার নাম আমরা সেমি কন্ডিশনাল দিতে পারি। একটু খাতায় নোট করেন, এগুলো খুব সহজ, এটা সহ একবার আমরা একটু শিখে নিই। সেমি কন্ডিশনাল বলতে অর্ধেক কন্ডিশনাল আর কি, যেটা দেখেন অ্যাজ এবং ইফ, সরি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো,
এই অ্যাজ ইফ বা অ্যাজ দো দুইটা শব্দের অর্থই কি বলেন তো? যেন। অর্থ দ্বারা কি বোঝায়? যেন। এখানে দেখেন টোটাল আমরা 4টা নিয়ম শিখবো। এখানে একটা সাবজেক্ট বসবে, ধরেন আপনি বললেন এটাকে সাবজেক্ট 1, এটাকে সাবজেক্ট 2। এখন দেখেন এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো দুইটার ক্ষেত্রেই আপনি যদি সাবজেক্ট 1 এর পরে যদি V1 থাকে, আমি আবার বলি সাবজেক্ট 1 এর ক্ষেত্রে যদি V1 থাকে তাহলে সাবজেক্ট 2 এর পরে কি বসবে? V2 বসবে। আর সাবজেক্ট 1 এর পরে যদি V2 থাকে তাহলে সাবজেক্ট 2 এর পরে কি বসবে? হ্যাড প্লাস V3, মানে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এটা অ্যাজ ইফ অ্যাজ দো দুইটার ক্ষেত্রেই সত্য। যেমন আমরা একটু এক্সাম্পল দেখি। লেখেন হি টোল্ড, অ্যাজ ইফ বা অ্যাজ দো একই কথা। এখানে অ্যাজ ইফ বসতে পারে, অ্যাজ দো বসতে পারে, একই রুলস। অ্যাজ ইফ হি হ্যাড নোন, হ্যাড নোন এভরিথিং, এভরিথিং। দেখেন হি টোল্ড, একটু ভালো করে লক্ষ্য করেন। হি টোল্ড, এই যে হি টোল্ড এটা কি V2? তাহলে হি, এই পাশে V2 থাকলে এই পাশে কি বসবে বলেন তো? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 মানে কি? পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড প্লাস V3 মানে হলো পাস্ট পারফেক্ট টেন্স। সো এটা খুব ইজি। যদি এখানে ধরেন টোল্ড এর বদলে যদি টেলস থাকতো, হি টেলস, তাহলে এখানে কি বসতো বলেন তো? হি নিউ এভরিথিং, হি নিউ এভরি, V2 বসতো। খুব সিম্পল। ক্লিয়ার? এই হলো আমাদের কন্ডিশনাল বা কন্ডিশনালস। আপনি যদি এই রুলস গুলো প্র্যাকটিস করেন কন্ডিশনাল নিয়ে কখনোই কোনো প্রবলেম হবে না। আমরা একটু আমাদের ক্লাস লেকচার নোট গুলো একটু দেখি, আমরা একটু সলভ করব। এখান থেকে দেখে দেখে একটু সলভ করব। বলছে যে দেখেন ইফ হি হ্যাজ টাইম, ইফ হি হ্যাজ টাইম, এই এখানে আসেন। ইফ হি হ্যাজ টাইম এটা কোন টেন্স বলেন তো? ইফ এর পরে কি আছে? V1 আছে না? তো ইফ এর পর V1 থাকলে কি বসবে? আমরা কি জানি? উইল ভিজিট। খুব সহজ। এখানে আমরা একটু দেখি, একটু দেখি। ইফ ওয়াটার ফ্রিজেস, দেখেন ইফ ওয়াটার ফ্রিজেস অর্থাৎ V1 আছে। পানিকে যদি আপনি ঠান্ডা করেন তাহলে তো, সরি, মানে শীতলীকরণ করেন তাহলে তো ঠান্ডা হবেই। এটা তো সাইন্টিফিক ট্রুথ। তো যেহেতু সাইন্টিফিক ট্রুথ, সো আমরা শ্যাল উইল না বসে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্স না বসে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বসাবো। আবার ওই যে বললাম না অনেক সময় ব্যতিক্রম হয়, সাইন্টিফিক ট্রুথের তো অনেক সময় ব্যতিক্রম হয়। সো সেক্ষেত্রে এই এইটাও হয়। তবে দুইটাই যদি থাকে অবশ্যই আপনি অ্যান্সার এটা করবেন, অবশ্যই, এখানে কোনো ভুল নাই। ওকে, আমরা একটু এইটা দেখি। ইফ আই হ্যাড নোন, হ্যাড প্লাস V3 আছে। হ্যাড প্লাস V3 থাকলে পরবর্তীতে কি হবে বলেন তো? উড হ্যাভ প্লাস V3। এগুলো এনশিওর করতে হবে আপনাকে। উড হ্যাভ প্লাস V3। দেখেন অর্থের থেকেও আপনি যদি এটা ম্যাথমেটিক্স এর মতো, আপনি যদি একটু এগুলো মনে রাখেন তাহলে কিন্তু এমনি মিলায় চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এইটা দেখেন, উড প্লাস হ্যাভ প্লাস V3, তার মানে কি? এটা হলো ওই যে স্টেপ 3-তে। তার মানে এটা হলো ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন অনেক সময় বললাম না ইফ না বসে হ্যাডটা শুরুতে চলে আসে, ইনভার্সন হয়, তারপরে সাবজেক্ট, তারপরে কি বসবে? V3 বসবে। একই কথা। তার মানে অ্যান্সার হলো এ, নন। হ্যাড হি নন এনিথিং। ক্লিয়ার? অ্যাজ ইফ অ্যাজ দো, দেখেন বলছে যে দে ট্রিটেড মি ড্যাশ আই আর এ চাইল্ড। বলেন এখানে এই প্রশ্নটা একটু আসলে এখানে ভুল আছে। এখানে হওয়া উচিত ছিল আই হ্যাড বিন এ চাইল্ড। সো সেক্ষেত্রে আমরা অ্যান্সার এখানে অ্যাজ ইফ দিতে পারতাম, কারণ এখানে কি আছে? V2 আছে। ঠিক আছে? এই যেখানে আসেন হি, হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর এই পাশে V1 আছে, সো এই পাশে V2 বসছে। হি ওয়ার এ ডক্টর, এখানে দেখেন বি হ্যাভ, V2 আছে, এই পাশে কি বসছে? হ্যাড প্লাস V3 আছে। ব্যাস ওই একই নিয়ম। এগুলো একটু প্র্যাকটিস করবেন। টেস্ট ইয়োরসেলফ, আমরা একটু টেস্ট দেখি। এখানে কিছু বড় বড় ইয়ে আছে, এখানে মার্ক করা গুলো দেখবো যে এটা সঠিক আছে কিনা। আচ্ছা আমরা তার আগে বলি, এখানে আসলে একটা কমা বসবে।
আই ওয়াজ টু ফেইলিং, আই, ও সরি সরি সরি, এখানে ইয়ে হবে না, এটা একসাথে আমি দেখিনি, খেয়াল করে নিই, সরি। আচ্ছা আসেন, আই ওয়াজ টু ফেলিং, আই উড হ্যাভ নট, উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে, তার মানে স্টেপ থ্রিতে যাচ্ছে। স্টেপ থ্রিতে গেলেই আপনার দেখতে হবে হ্যাড, ঠিক আছে, হ্যাড প্রথমে বসতে পারে। হ্যাড আই রিয়ালাইজড, হ্যাঁ, হাউ ক্লোজ, রাইট, প্রথমটা তো ঠিকই আছে, এখানে কোনো ভুল নাই, তার মানে এইটাই হবে। দেখেন যেটা মার্ক করা আছে সেটা কিন্তু কোনো ভুল নাই, এই জন্য এটাও দিয়ে রাখছে যে এটাও হইতে পারে, এটাই হবে কারেক্ট। এক নাম্বার দেখি, ইফ হি ওয়াজ টু ডিসাইড, ওয়াজ টু ডিসাইড এটা কিন্তু ইনফিনিটিভ, এই যে টু ডিসাইড বা টু গো এটা হলো ইনফিনিটিভ। আমার এই নন ফাইনাইট ভার্ব দরকার না, আমার ফাইনাইট ভার্বের মধ্যে কি আছে, ভি টু আছে। ইফ এর পর ভি টু থাকলে কি হয়, পরবর্তী অংশটুকু কি হয় বলেন তো, একটু মনে করে দেখেন, যে আই উড রেকমেন্ডেড দ্যাট, তার মানে এই যে উড রেকমেন্ডেড এটা কিন্তু ঠিকই আছে, যদি এটা ঠিকই থাকে এখন তাহলে এই পাশে ভি টু হবে। এখন ইফ যুক্ত মানে যখন কল্পনা বা ইলিউশন টাইপের হয়, ইফ বা আনলেস অর্থাৎ কল্পনা করছেন, তখন আপনাকে ওয়াজ বসে না, ওয়াজ না বসে ওয়ার বসে, অর্থাৎ ইফ হি ওয়ার টু ডিসাইড টু গো, বি নাম্বার, ইফ হি ওয়ার টু ডিসাইড টু গো টু কলেজ। ক্লিয়ার? একটু এখানে দেখেন, দেখেন জনি লুকড অ্যাজ ইফ এর এই পাশে কি আছে দেখেন তো, ভি টু, তার মানে ভি টু থাকলে ওই পাশে কি বসবে, হ্যাড প্লাস ভি3, হ্যাড সিন। ব্যাস, এইভাবে যদি আপনি সলিউশন করেন দেখবেন যে আপনার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। একটু বিষয় বলি, এই যে কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স, আপনি যখন চিন্তা করছেন যে বিসিএস পরীক্ষা দিবেন বা ব্যাংকের পরীক্ষাগুলো দিবেন, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিবেন বা অন্যান্য সরকারি চাকরি যেগুলো আছে সেগুলোর পরীক্ষা দিবেন, আপনি দেখবেন যে গ্রামাটিক্যাল কিছু প্রশ্ন আসবেই কনফার্ম। তো গ্রামারের গুলো হয় কি যে আপনি যদি ম্যাথমেটিক্স এর মতো নাম্বার তুলতে পারেন, যেমন কন্ডিশনাল, এখানে যদি আপনি মিস করেন তাহলে আপনি পিছায় গেলেন, কারণ এখানে মিস খুব কম মানুষই করবে। তো এখানেও কম মানুষ মানে কি, যে যারা করবে সেই সংখ্যাটাও কিন্তু কম। তো আপনাকে ওই সংখ্যা আসতে হবে, এই যে 2 লাখ 2.5 লাখ পরীক্ষা দিবে বা ক্ষেত্র বিশেষে 3-4 লাখ পরীক্ষা দিবে, সো এদের মধ্যে থেকে খুব কম সংখ্যক মানুষের মধ্যে আপনাকে টিকতে গেলে আপনাকে এই কমন প্রশ্নগুলো কখনোই ভুল করা যাবে না। আর চাকরির পরীক্ষায় হয় কি, যে আমার আমার অভিজ্ঞতা থেকে বলি, যে আমরা অনেক সময় মনে করছি যে শুধু ভোকাবুলারি পড়বো, শুধু ভোকাবুলারি, হ্যাঁ ভোকাবুলারি পড়তে হবে, অবশ্যই পড়তে হবে সিস্টেমেটিক্যালি। আপনি কত ভোকাবুলারি পড়বেন বলেন তো, 50,000, 1 লাখ, 2 লাখ মনে রাখতে পারবেন? পারবেন না। কিন্তু এই যে গ্রামার গুলো ভালো করে পড়েন, যেগুলো আসে পরীক্ষায়, গ্রামারের মধ্যে দেখেন দুইটা ধাপ আছে, একটা হলো এক্সপ্লিসিট গ্রামার, ইমপ্লিসিট গ্রামার। ইমপ্লিসিট গ্রামার গুলো আপনাকে আত্মস্থ করতে হবে কয়েকদিন বেশ অনেক দিন ধরে পড়তে হবে, আস্তে আস্তে আপনাকে অটোমেটিক হয়ে যাবে। বাট যেগুলো এক্সপ্লিসিট গ্রামার আছে, অর্থাৎ আপনি সলিড গ্রামার, এই যে কন্ডিশনাল, আপনি পড়লেই কিন্তু নাম্বার পাবেন। এখানেও আমরা ভুল করি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এখানেও আমরা ভুল করি। সো এই ভুলগুলো করা যাবে না, এইগুলো না করে যদি আপনি অন্যান্য গুলো পড়েন তাহলে আশা করি আপনার প্রিপারেশন ঠিক হয়ে যাবে। সো আমরা যে আমাদের ক্লাসে যে শিডিউল গুলো সাজিয়েছি একটু দেখেন, এই যে দেখেন আমরা ক্লাস 1-এ, আমি কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ, এগুলো কিন্তু আমি নিয়মিত আপলোড করে দিব এগুলো। যে দেখেন ক্লাস 1-এ ছিল আমাদের কমপ্লিট টেল অফ ভার্ব, 2-তে ছিল আইডেন্টিফাইং পার্টস অফ স্পেস, 3-তে আছে কন্ডিশনাল জেন্ডার। আমরা কন্ডিশনালস এর 2টা পার্ট শেষ করছি, একটা হলো ফার্স্ট পার্ট, ওই যে যেটা একটু ইয়ে হয়ে গেছে আর কি, ডিস্ট্রাক্ট হয়ে গেছে যে ওই নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো এই 2টা পার্ট দিয়ে দিচ্ছি, আমরা জেন্ডারের উপর একটা ক্লাস নেব নেক্সট দিন একটা জেন্ডারের উপর ক্লাস নিয়ে আমরা ইনশাল্লাহ আপলোড করে দিব। সো এইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। দেখেন আমি কিন্তু টোটাল 40টা ক্লাসে সাজিয়েছি, আপনি যদি আমার সাথে এই 40টা ক্লাসে থাকেন দেখবেন যে আপনার প্রিপারেশন খুব সুন্দর করে হয়ে যাবে। আমি একদম রিটেন সহ আপনাদেরকে ক্লাস করে করে দিয়ে দিব আর কি। বুঝতে পারছেন, এগুলোর সাথে থাকেন, এবং আমি আস্তে আস্তে ভোকাবুলারির দিকে যাব এবং আপনাদেরকে গাইডলাইন দিব। তো আমার যেগুলো নোট আছে পিডিএফ আকারে, আমি এগুলো আপনাদেরকে আপলোড করে দিব, আপনারা কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।